গল্পকরণে আজকে আমি পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা গল্প জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল। এই গল্পটি আরও একবার পড়েছিলাম, তো নানা কারণে আমাকে ডিলিট করতে হয়েছিল। এই গল্পটি আবার শুরু করছি। আজকে প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শ্রাবণ মাসের শেষ, ভ্যাপসা গরম পড়েছে। গত 15 দিনে এক ফোঁটা বৃষ্টি হয়নি। সারাদিন ঝাঁঝালো রোদ যায়, সূর্য ডোবার পর গরম আরও বাড়ে। গরমে অতিষ্ঠ হয়ে যখন তখন সাপ বের হয়ে পড়ে। এ পর্যন্ত দুজনকে সাপে কেটেছে। জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের টিচার্স কমন রুমে সাপ নিয়ে গল্প হচ্ছিল। ইংরেজির মাহবুব স্যার কাল রাতে কিভাবে অল্পের জন্য বেঁচেছেন সেই গল্পই করছেন। খুব আগ্রহ নিয়ে করছেন, তবে কেউ মন দিয়ে শুনছে বলে মনে হচ্ছে না। মাহবুব সাহেব গল্প ভালো বলতে পারেন না। কিছু দূর বলার পরেই খেই হারিয়ে ফেলেন। তখন গলা খাকারি দিয়ে বলেন, বুঝলেন কি না? কি বুঝলেন কি না? গল্প আবার নতুন করে শুরু হয়। এইভাবে গল্প শুনে আরাম নেই। তারপরেও সবাই শুনছে, কারণ কিছু করার নেই। হেড স্যার সবাইকে ক্লাসের পর থাকতে বলেছেন, খুব জরুরি। জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের হেডমাস্টার ফজলুল করিম MA ডবল BT প্রথম শ্রেণীকে সবাই সমীহ করে চলেন। ভদ্রলোকের বয়স ৫-৫০-এর মতো, রোগা পাতলা মানুষ, হাঁটেন খানিকটা কুজু ভঙ্গিতে। হাঁটার সময় চোখ থাকে তার নিচের পায়ের পাতার উপর। সামনে কে আসছে বা কে পাশ দিয়ে যাচ্ছে তার চেয়েও তার পায়ের পাতা কোথায় পড়ছে তা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কথা বলেন নরম গলায়, তবে প্রতিটি শব্দ খুব স্পষ্ট করে বলেন। 1968 সালে হেডমাস্টার হিসেবে এই স্কুলে এসেছিলেন, এখনও আছেন। তার সবচেয়ে বড় গুণ এবং সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে স্কুলের বাইরে তিনি কিছুই চিন্তা করতে পারেন না। মাহবুব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, বুঝলেন কি না গরমটা কেমন পড়েছে কাল রাতে? বুঝলেন কি না যাকে বলে তাল পাকা গরম? রাতে ভাত হতে দেরি হচ্ছে। আমি আমার মেয়েটাকে বললাম, উঠোনে পাটি পেতে দে, বিশ্রাম করি। সে দিল। তারপর বললাম, দে মা, একটা বালিশও দে, শুয়ে থাকি, রান্না হলে ডেকে দিস। সে বেশ একটা বিছানার মতো করে দিল। বুঝলেন কি না, আমি একটা তাল পাখা নিয়ে শুতে গেছি, হঠাৎ দেখি বালিশের কাছে একটা গোছা পাটের কোষটা। বুঝলেন কি না, আসলেই সাপ। চাঁদের আলোয় পাটের কোষটার মতো লাগছে। আমি তো আর সাপ যে সেটা জানিই না। আমি শুয়ে পড়েছি, তখন একটা গন্ধ পেলাম, মিষ্টি গন্ধ। আরবি ও ইসলামিয়াতের শিক্ষক মাওলানা ইত্তাজউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, মিষ্টি গন্ধ পেলেন কেন? সাপ কি স্যান্ট মেখে এসেছিল? এই কথায় সবাই হেসে ওঠা উচিত, কিন্তু কেউ হাসল না। দু একজন অবশ্য মুখ ফিরিয়ে হাসি চাপার চেষ্টা করল। এই স্কুলে মাহবুব সাহেবকে নিয়ে কেউ হাসি তামাশা করে না। মাওলানা ছাড়া আর কারো এত সাহস নেই। মাহবুব সাহেব ক্ষমতাবান ব্যক্তি। একবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবেন এরকম শোনা যাচ্ছিল। স্কুলে শুধু না, এই অঞ্চলে থাকতে হলেও তাকে তোয়াজ করে চলতে হয়। মাওলানা নতুন এসেছেন, তিনি এই ব্যাপারটা হয়তো জানেনই না, কিংবা জানলেও না জানার ভান করছেন। মাহবুব সাহেব কল্পনা করেননি তার এমন ভয়াবহ গল্প নিয়ে কেউ রসিকতা করবে। তিনি কিছুক্ষণ অবাক হয়ে মাওলানার দিকে তাকিয়ে রইলেন, নিজেকে সামলালেন। তারপর শান্ত গলায় বললেন, মাওলানা সাহেব, আপনি বোধহয় জানেন না, ভাদ্র আশ্বিন মাসে সাপের শরীরে গন্ধ হয়। তখন সাপ খোলস ছাড়ে, অনেকটা বাসি বকুল ফুলের গন্ধের মতো। আমি জানতাম না। আমার ধারণা ছিল শীতকালে সাপের খোলস ছাড়ে। এই নিয়ে পরে আপনার সঙ্গে বাহাস করা যাবে। আপাতত গল্পটা শেষ করুন। সাপটা কি করলো? খোলস ছাড়ার জন্য আপনার কাছে গেল? মাহবুব সাহেব মাওলানার সাহস দেখে অবাক হলেন। তিনি কিছু বললেন না, ঠান্ডা চোখে তাকিয়ে রইলেন।
তার মুখে থুতু জমে যাচ্ছে। তিনি মনে মনে বললেন, হারামজাদা মাওলানা। অঙ্ক স্যার। বিনয়বাবু পরিস্থিতি সামলানোর জন্য বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হরিপদকে বলি চা পাতা আর ভেলিগুড় নিয়ে আসুক। ভেলিগুড়ের চা ভালো হয়, কি বলেন আপনারা? ডাকি হরিপদকে? কেউ হ্যাঁ বা না কিছু বলল না। হ্যাঁ বললেই খরচ দেওয়ার একটা প্রশ্ন চলে আসে। কে খরচ দেবে? মাহবুব সাহেব পাঞ্জাবির পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে টেবিলে রাখতে রাখতে বললেন, আনতে বলুন, চা আর একটা করে সিঙ্গারা। আমরা কজন মানুষ? বিনয়বাবু উৎসাহের সঙ্গে বললেন, হেড স্যারকে নিয়ে 12টা সিঙ্গারা আনতে বলি, কি বলেন? মাহবুব সাহেব বললেন, আমাকে বাদ দিয়ে হিসেব করুন, আমি সিঙ্গারা ফিঙ্গারা খাই না। তিনি ভেবেছিলেন সবাই একসঙ্গে বলে উঠবে, আপনি খাবেন না মানে? আপনাকে বাদ দিয়ে আমরা খাবো নাকি? তিনি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন কেউ কিছুই বলল না। গল্প অনেকটুকু বলা হয়েছে, বাকিটুকু শোনার প্রতিও কারো আগ্রহ নেই। মাহবুব সাহেবের ভ্রু কুঞ্চিত। আশ্চর্য, একটা গল্পের শেষটুকু বলা যাবে না? আসল মজা তো গল্পের শেষে। মাওলানা সাহেব বললেন, চা আসুক, এর মধ্যে আসরের নামাজটা পড়ে ফেলি। সময় মতো নামাজ পড়ার বদভ্যাস কি আর কারো আছে? থাকলে আসুন, জামাত ছাড়া নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। মাহবুব সাহেব নিয়মিত নামাজ পড়েন। আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে এটা তিনি লক্ষ্য করেছেন, কিন্তু এই বেটার পেছনে নামাজ পড়ার অর্থ হয় না। যার উপর রাগ থাকে তার পেছনে নামাজ পড়া যায় না, নামাজ কবুল হয় না। 4 জন শিক্ষক উঠে দাঁড়ালেন। মাহবুব সাহেবের ক্ষীণ সন্দেহ হল তারা বোধহয় গল্পের হাত থেকে বাঁচার জন্যই উঠে গেছে। নামাজটা উপলক্ষ মাত্র। আসর ভেঙে গেল। ভাঙ্গা আসরে গল্প বলার কোনো মানেই হয় না, কিন্তু মান রক্ষার জন্য হলেও শেষ করা দরকার। মাহবুব সাহেব বিনয়বাবুর দিকে তাকিয়ে বললেন, চরম বিপদ গিয়েছিল বুঝলেন, আর একটু হলে মরেই যেতাম, সাপ ফনা তুলে ফেলেছিল। বিনয়বাবু অনাগ্রহের সঙ্গে বললেন, ও আচ্ছা। আমি নিজেই কিছু দেখিনি, আমার মেয়ে প্রথমে দেখল, বুঝলেন কি না, সে এক বাটি মুড়ি নিয়ে আসছিল, হঠাৎ এক চিৎকার, এইটা কি, এইটা কি? আমি তাকিয়ে দেখি সাপ ফনা তুলে আছে, হাতের থাবার সাইজের এক ফনা। গল্পে আবারও বাধা পড়ল। হরিপদ চা সিঙ্গারা নিয়ে এসেছে। বিনয়বাবু ব্যস্ত হয়ে পড়েছেন ভাগাভাগিতে। গরম গরম সিঙ্গারা, ধোয়া উঠছে, এর স্বাদই অন্যরকম। মাহবুব সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। একবার খাবেন না বলার পর আর খাওয়া যায় না। বিনয়বাবুকে দেখা যাচ্ছে পিরিচে 3টা সিঙ্গারা আলাদা করছেন। মাহবুব সাহেব বিরক্ত গলায় বললেন, করছেন কি? বিনয়বাবু বললেন, হেড স্যারকে দিয়ে আসি। দিয়ে আসতে হবে না, এখানে এসে খাবেন। আর 3টা সিঙ্গারা দিলেন কোন আন্দাজে? সবাইকে 2টা দিচ্ছেন, তাকেও 2টা দিন। যান, খবর দিন, এতগুলো মানুষকে খামাখা কেন বসিয়ে রেখেছেন কে জানে। জরুরি মিটিং, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনাকে দেই, গরম সিঙ্গারা খেতে ভালো লাগবে, এরা জিনিসটা ভালো বেলায়। বললাম তো, বাজারের খাবার আমি খাই না। হেডমাস্টার সাহেবকে আসতে দেখা যাচ্ছে, মাটির দিকে তাকিয়ে হনহন করে হাঁটা। মাহবুব সাহেব 4 দিনের পুরনো খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হেডমাস্টার সাহেবের সাথে তার ঠান্ডা লড়াই চলছে। এই মানুষটার মুখের দিকে তাকাতে ইচ্ছে করছে না। মাহবুব সাহেব, খবর কি? ভালো। নাস্তা পানির ব্যবস্থা হয়েছে দেখছি। সিঙ্গারা কি পরিমলের দোকানের? বিনয়বাবু হাসি মুখে বললেন, জি স্যার। তিনি হেডমাস্টার সাহেবের দিকে পিরিচ এগিয়ে দিলেন। এই সিঙ্গারা 1-2 খেলে হয় না, গোটা 10 করে খেতে হয়। বিনয়বাবু, হরিপদকে পাঠান তো, আরও কিছু আনুক। তিনি পকেট থেকে 20 টাকার নোট বের করলেন। নামাজিরা নামাজ শেষ করে ফিরেছে।
বিনয়বাবু খুশি খুশি গলায় বললেন, হেড স্যার আরও 20 টাকা সিঙ্গারা আনতে দিলেন, পার হেড 3 পিস। ফজলুল করিম সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনাদের সবার জন্য একটা সুসংবাদ আছে, এই জন্যই আপনাদেরকে এতক্ষণ আটকে রাখলাম। সুসংবাদটা কি আন্দাজ করুন তো দেখি। মাহবুব সাহেব বিরস মুখে বললেন, আন্দাজ ফান্দাজ আবার কি? কি বলতে চান বলুন, আমাদের সবারই তো কাজকর্ম আছে নাকি? সরকার থেকে একটা স্যাংশন পাওয়া গেছে, 7 লাখ টাকা কনস্ট্রাকশনের জন্য স্যাংশন। আজকে চিঠি পেলাম। এবার ইনশাল্লাহ পাকা বিল্ডিং হবে, হোস্টেল হবে। ঘটনাটা কিভাবে ঘটল তার সানিলজনটা আপনাদেরকে বলি, শুনলে ভালো লাগবে। সে এক বিরাট ইতিহাস। মাহবুব সাহেব অত্যন্ত বিরক্তের সঙ্গে লক্ষ্য করলেন, সাপের গল্প কেউ আগ্রহ নিয়ে শুনছিল না, কিন্তু 7 লাখ টাকার গল্প চোখ বড় বড় করে শুনছে। ঢাকা গিয়েছিলাম, 1 বছর আগের কথা। শ্রাবণ মাসের শেষ। বায়তুল মোকারের সামনে দিয়ে হাঁটছি, হঠাৎ শুরু হলো বৃষ্টি। দৌড় দিয়ে একটা দোকানে ঢুকলাম। দোকানে এক লোক কি যেন কিনছে। লোকটাকে চেনা চেনা লাগছে, আবার চেনাও যাচ্ছে না। আমি তাকাতেই সে বলল, আরে স্যার আপনি? বলেই পা ছুঁয়ে সালাম। তার সঙ্গে ফুটফুটে দুটো মেয়ে। সে মেয়ে দুটোকে বলল, সালাম কর সালাম কর, আমার শিক্ষক। মেয়ে দুটো ইতস্তত করছে। একালকার শহরের মেয়ে, এরা হুট করে পায়ে ছুঁয়ে সালাম করে না। সে দিল ধমক, মারা দাঁড়িয়ে আছো কেন? সালাম করো সালাম করো, আমার প্রধান শিক্ষক উনি। মাহবুব সাহেব বিরক্ত মুখে বললেন, গল্প সংক্ষেপ করুন, আপনি দেখি 7 খণ্ড রামায়ণ শুরু করেছেন। হেডমাস্টার সাহেব অপ্রতিভ হলেন না। তিনি হাসি মুখে বললেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, পুরোটা শুনতে হবে। আমাকে ছাড়ল না, জোর করে গাড়িতে নিয়ে তুলল, বাসায় নিয়ে গেল। সে শিক্ষা দপ্তরে বিরাট অফিসার, জয়েন্ট সেক্রেটারি। যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনই প্রমোশন পেয়েছে। প্রমোশন উপলক্ষে ঘরোয়া খাওয়ার আয়োজন করেছে, তার মধ্যে আমি বাইরের লোক। অনেক কথা হলো তার সাথে। স্কুলের কথা বললাম, স্কুলের ভগ্নদশার কথা বললাম। মঞ্জুর বলল, স্যার দেখি কি করতে পারি। আমি তার কথায় তেমন গুরুত্ব দেইনি। সরকারি অফিসাররা দেখি শব্দটা প্রচুর বলেও কিন্তু কিছুই দেখে না, না দেখাটাই তাদের দস্তুর। মঞ্জুর দেখেছে, আশ্চর্য ব্যতিক্রম। বিনয়বাবু বললেন, সেক্রেটারি সাহেবের নাম কি মঞ্জুর? সেক্রেটারি না, জয়েন্ট সেক্রেটারি, মঞ্জুর আহমেদ। মাওলানা বললেন, পাকা বিল্ডিং হচ্ছে, এ তো অতি আনন্দের সংবাদ। ফজলুল করিম সাহেব বললেন, আনন্দ মানে মহানন্দ। দুপুরে ডাকে চিঠি পেয়েছি, পরপর 3 বার পড়লাম। তারপর দেখি আমার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়াচ্ছে। মাহবুব সাহেব বললেন, সরকারি টাকা হাতে না আসা পর্যন্ত বিশ্বাস নাই, আগে হাতে আসুক। 50 বস্তা গম সংস্থান হয়েছিল 3 বছর আগে, সেই গম কোথায়? মাহবুব সাহেব উঠে দাঁড়ালেন। ফজলুল করিম সাহেব বললেন, আরে বসুন না, খানিকক্ষণ গল্পগুজব করি। এরকম একটা সুসংবাদ পাওয়া গেল, রোজ দিন তো আর এরকম ঘটে না। না, কাজ আছে। আর একটা কথা তো আপনাদের বলাই হয় নাই, আমাদের নতুন সায়েন্স স্যার চলে আসছেন। চিঠি পেয়েছি, এখানেও ভাগ্যের ব্যাপার। চেয়েছিলাম বিএসসি, পেয়ে গেছি এমএসসি। তাও যাতা এমএসসি না, ফার্স্ট ক্লাস পাওয়া এমএসসি। ভালো ভালো ছেলেপুলে না এলে স্কুলের উন্নতি হবে না। মাহবুব সাহেব বললেন, এরা স্কুলে থাকবে না, চাকরি বাকরি না পেয়ে স্কুলে ঢুকছে। নাই কাজ তো খই ভাজের মতো অবস্থা। যে একটা কিছু পাবে স্কুলে পেশাব করে চলে যাবে। ফজলুল করিম সাহেব গম্ভীর গলায় বললেন, অশালীন শব্দ ব্যবহার করে কথা বলবেন না, আমরা শিক্ষক মানুষ। কথাবার্তায় আমাদের খুব সাবধান হওয়া উচিত, খুবই সাবধান। শিক্ষকদের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে বলতে হবে। বিনয়বাবু বললেন, বৃষ্টি নামবে বলে মনে হয়, উঠে পড়া যাক স্যার, স্যার যদি অনুমতি দেন। অবশ্যই অবশ্যই, যান, বাড়ি যান।
স্কুল ফাঁকা হয়ে গেল। শুধু মাওলানা থেকে গেলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তিনি মাগরিবের নামাজ শেষ করে তারপর যাবেন। তার অজু আছে, নতুন করে অজু করার প্রয়োজন নেই। তবুও বারান্দায় অজু করতে গেলেন। হেডমাস্টার সাহেব পাশে এসে দাঁড়িয়েছেন, মুখ হাসি হাসি। একজন আনন্দিত মানুষের মুখের দিকে তাকালেও আনন্দ হয়। মানুষটা আনন্দে ঝলমল করছে। আনন্দ শিশুদের ধর্ম। এই মানুষটার ভেতর শিশু একটা ভাব আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। মাওলানার একমাত্র আফসোস, মানুষটা নামাজের ধার ধারেন না। তিনি অজু করতে করতে একবার ভাবলেন হেডমাস্টার সাহেবকে সুযোগ মতো একবার নামাজের কথা বলে দেখবেন। মাওলানা সাহেব। জি স্যার। শিক্ষক হবার সবচেয়ে বড় লাভ কি জানেন? কি লাভ স্যার? হঠাৎ হঠাৎ ছাত্র পাওয়া যায়, কৃতি ছাত্র। এদের দেখলেও আনন্দ হয়। কৃতি ছাত্র দেখলে এত ভালো লাগে। একটা কথা আছে, জীবনের প্রতি ক্ষেত্রে জয় আশা করিবে, শুধু ছাত্রের এবং পুত্রের নিকট পরাজয়কেই আনন্দের সঙ্গে গ্রহণ করিবে। মঞ্জুরের কথাই ধরুন না কেন, জয়েন্ট সেক্রেটারি। সহজ ব্যাপার তো না। তা তো স্যার ঠিকই। আমি চিনতেই পারিনি। বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি হয়েছে দুর্বল। মঞ্জুর তার স্ত্রীকে নানান গল্প করছে, আমি শুধু শুনে যাচ্ছি। তার মেট্রিকের রেজাল্ট যখন হলো, 9th স্ট্যান্ড করেছে, তখন খবর পেয়ে আমি ওকে নাকি কোলে নিয়ে স্কুলের মাঠে একটা চক্কর দিয়েছিলাম। আমার তো কিছুই মনে নেই। আপনার মনে থাকবে কেন? আপনি তো কত ছেলেকেই কোলে নিয়ে চক্কর দিয়েছেন। যাদের মনে রাখার কথা তারা ঠিকই মনে রেখেছে। শিক্ষকতা করে এই জীবনে বড়ই তৃপ্তি পেয়েছি। শেষ জীবনে স্কুলটাকে ঠিকঠাক করে যেতে পারলে মনের শান্তি পেতাম। এতদিনের পুরনো একটা স্কুল। মাওলানা সাহেবের নামাজের সময় যাচ্ছে, কিন্তু হেডমাস্টার এত আগ্রহ নিয়ে কথা বলছেন, তাকে ফেলে চলে যেতেও মায়া লাগছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, যান নামাজ পড়ুন, নামাজ পড়ুন। স্কুলের জন্য দোয়া করবেন। অবশ্যই করব স্যার। বৃষ্টি পড়তে শুরু করেছে। হেডমাস্টার সাহেব প্রাইমারি সেকশনের দিকে যাচ্ছেন। বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে প্রাইমারি সেকশনের খুব ক্ষতি হলো। 2টা টিনের চাল উড়ে গেছে। খুঁজে এনে কোনো মতে লাগানো হয়েছে। ফাঁক ফোকর আছে। বৃষ্টি নামলেই ক্লাসের ভেতর পানি পড়ে। পাকা দালান হলে আর দেখতে হবে না। পাকা দালানের ছাত্ররা ক্লাস করবে। স্কুলের বিশাল কম্পাউন্ডের ভেতরে থাকবে ফুলের বাগান। অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রীরা লাইন ধরে দাঁড়াবে, জাতীয় সঙ্গীত গাইবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আহা, কি সুন্দর জাতীয় সঙ্গীত! এত সুন্দর জাতীয় সঙ্গীত কি আর কোনো জাতির আছে? স্কুল লাইব্রেরিটা ঠিকমতো করতে হবে। কাঁচের আলমারির ভেতর থরে থরে বই সাজানো থাকবে। দেয়ালে থাকবে মহাপুরুষদের ছবি। মহাপুরুষদের ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও মন পবিত্র হয়। মহাপুরুষদের ছবি জোগাড়ের চেষ্টা চালাতে হবে। রবীন্দ্রনাথ, টলস্টয়, আইনস্টাইন, মহাত্মা গান্ধী, শেখ মুজিব। হেডমাস্টার সাহেব অফিস ঘরে ফিরে গেলেন। তিনি সন্ধ্যার পরেও খানিকক্ষণ অফিসে থাকেন। হরিপদ হারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে। হারিকেনের কাঁচের একটা কণা ভাঙ্গা, ধোঁয়া বেরোচ্ছে। সব কিছুরই ভগ্নদশা, তবে এই ভগ্নদশা থাকবে না। হেডমাস্টার সাহেব ঠিক করলেন মঞ্জুরকে চিঠি লিখে ধন্যবাদ জানাবেন। চিঠিটা আজই লিখে ফেলা দরকার। এইসব ব্যাপারে দেরি করতে নেই। তিনি গোটা গোটা হরফে ইংরেজিতে একটা চিঠি লিখলেন। তিনি ইংরেজির শিক্ষক, ইংরেজিতে ভালো লিখতে পারেন, বাংলা তেমন আসে না। তার চিঠির বাংলা তর্জমা অনেকটা এরকম: আমার পুত্র প্রতিম ছাত্র মঞ্জুর আহমেদ, জয়েন্ট সেক্রেটারি, শিক্ষা দপ্তর। তোমার অশীষ বদন্যতায় আমি মুগ্ধ ও অভিভূত। আমার জীবনে আজ একটা বিশেষ দিন। সরকারি অনুদানের চিঠি আজ আমার হস্তগত হয়েছে। পরপর 3 বার এই চিঠি পাঠ করার পর আজ আমি অশ্রু বর্ষণ করিয়াছি। এই অশ্রু সুখের ও আনন্দের মিলিত ফসল। আজ আমার মনে হইতেছে আমার দীর্ঘদিনের শিক্ষাদান বিফল হয় নাই।
আমি তোমার মতো দরদি ছাত্র তৈরি করতে পারিয়াছি। মাওলানা ইত্তাজউদ্দিন হেডমাস্টার সাহেবের ঘরে উঁকি দিয়ে বললেন, স্যার এখনো যাননি? একটা চিঠি লিখতে বসেছি, চিঠি শেষ করে উঠব। আপনার নামাজ শেষ হয়ে গেল? জি স্যার। বসুন তাহলে, চিঠিটা শেষ করি। চিঠির মুসাবিদাটা শুনে যান। মাওলানা বসলেন। হেডমাস্টার সাহেব আনন্দময় মুখ দেখতে দেখতে তার মন খুব খারাপ হয়ে গেল, কারণ তিনি জানেন জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের শেষ ঘণ্টা বেজে গেছে। এই স্কুলের আয়ু আর অল্প কিছুদিন। স্থানীয় এলাকার মন্ত্রী রমিজ সাহেব এখন স্কুল দিচ্ছেন। পাকা দালান হবে, রাজমিস্ত্রিরা মাপযোগ করে কাজ শুরু করে দিয়েছে। নতুন স্কুলের পাশে জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুল টিকতে পারবে না। 7 লক্ষ টাকার অনুদান কাজে আসবে না। এই অনুদানের চেক স্কুলে এসে পৌঁছবে না, আর পৌঁছলেও ফেরত যাবে। চিঠি শেষ হয়েছে, কপি করতে হবে, অফিস কপি রাখতে হবে, কার্বন পেপার নেই, কপির কাজ হাতে করা ছাড়া গতি নেই। বানান ভুল কি আছে ভালো করে আরেকবার দেখতে হবে। চিঠি ছাত্রের কাছে যাচ্ছে, সে চিঠিতে বানান ভুল থাকলে হবে না। ছাত্ররা সব সহ্য করতে পারে, শিক্ষকদের বানানের ভুল সহ্যই করতে পারে না। মাওলানা সাহেব। জি স্যার। আমার আরও খানিকটা দেরি হবে, আপনি না হয় চলে যান। আমার তারা কিছু নেই, বসি। আচ্ছা বসুন, একা একা কাজ করতেও ভালো লাগে না। আকাশের কি অবস্থা, বৃষ্টি হবে? টিপটিপ করতে পড়ছে। এবছর ভালো বৃষ্টি হলে অতিবৃষ্টি। তবে অতিবৃষ্টি হওয়া ভালো, আপাতত ক্ষতি হলেও পরবর্তী সময়ে ফল শুভ হয়। মঙ্গল সবসময় অমঙ্গলের পেছনে থাকে। ফজলুল করিম সাহেবের ভ্রু কুঁচকে গেল। গল্প করতে করতে চিঠি কপি করতে চাওয়াটাই এই সমস্যা। বানান ভুল হয়েছে, হাতের লেখাও ভালো হয়নি, লাইন বাঁকা হয়ে গেছে। তিনি কাগজ ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে বসলেন। মাওলানা পাঞ্জাবের পকেট থেকে তসবিহ ছড়া বের করলেন। চুপচাপ বসে না থেকে সময়টা কাজে লাগানো যাক। বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে। টিনের চালে বৃষ্টির ফোঁটায় কি সুন্দর ঝমঝম শব্দ হচ্ছে। মাওলানা বললেন, স্যার আপনি কাজ করুন, আমি বারান্দায় বসি। আচ্ছা আচ্ছা, বৃষ্টি মনে হয় জোরে সরে পড়ছে? জি স্যার। পাকা দালানটা হয়ে যাক, তাহলে ঝড় বৃষ্টি কিচ্ছু হবে না, অল্প কিছুদিনের ব্যাপার। জি স্যার, আপনি কাজ শেষ করুন। ফজলুল করিম সাহেব চিঠি শেষ করলেন। বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টির ছাট আর ভেজা বাতাস ঘরে ঢুকছে। হারিকেনে শিখা দপদপ করছে। নিভে যাবে কি না কে জানে। ড্রয়ারে মোম আছে। ফজলুল করিম সাহেবের আরও কয়েকটা চিঠি লেখার ইচ্ছে আছে। তার 2 মেয়েকে তিনি অনেক দিন চিঠি লেখেন না। ছোট মেয়ে থাকে সিরাজগঞ্জ, ডাক্তার, তার ভালো প্র্যাকটিস, সেও চিঠি লিখতে পারে না। এই মেয়ের তিনি বিয়ে দিতে পারেননি। মেয়ে রাজি হল না। বিয়ের কথাবার্তা হলেই শুকনো গলায় বলে, আমার বিয়ের ব্যবস্থা আমি নিজে করব বাবা, আমার বিয়ে নিয়ে তুমি কিচ্ছু ভাববে না। মেয়েদের উচ্চশিক্ষা দেবার এই এক সমস্যা। উচ্চশিক্ষা স্বাধীন মতামত দেওয়ার ক্ষমতা তৈরি করে দেয়। তার ফলে সবসময় শুভ হয় না। তার মেয়ের বেলায় হয়নি। মেয়ে বিয়ে করেনি, করবে বলেও মনে হচ্ছে না। তার বড় মেয়েকে তিনি যথাসময়ে বিয়ে দিয়েছিলেন। ইন্টারমিডিয়েট পাশ করার পরপরই বিয়ে। এর ফলও শুভ হয়নি। মেয়ের আর পড়াশোনা হয়নি, অথচ তার বড় মেয়েটাই ছিল পড়াশোনায় সবচেয়ে ভালো। মুক্তার মতো হাতের লেখা। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে এত সুন্দর হাতের লেখা কোনো ছাত্রের দেখেননি। বড় মেয়ে এখন নিউ জার্সিতে থাকে, ঘর সংসার দেখে। তার স্বামী কাজ করে সেখানকার এক ব্যাংকে, ফার্স্ট ন্যাশনাল ব্যাংক। স্ত্রী হাউসওয়াইফ। বৃষ্টির রাত হচ্ছে চিঠি লেখার জন্য সবচেয়ে ভালো রাত। মেয়ে দুটিকে 2টা চিঠি লিখে ফেললেই হয়। এত সকাল সকাল গিয়ে কি করার আছে? ফজলুল করিম সাহেব বা পাশের তালাবদ্ধ ড্রয়ার খুললেন।
ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কাগজ, কলম, খাম, ডাকটিকিট এই ড্রয়ারে থাকে। ব্যক্তিগত কাজে তো আর স্কুলের জিনিস ব্যবহার করা যায় না। শুধু স্কুলের জিনিস না, স্কুলের সময়ও ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। ফজলুল করিম সাহেব ড্রয়ার খুলে কাগজ, কলম, খাম বের করলেন। 7 লক্ষ টাকার অনুদানের ব্যাপারটা মেয়েদের জানানো উচিত, ওরা খুশি হবে। তিনি চিঠি লিখছেন। তার জন্য একজন বারান্দায় অপেক্ষা করছে, এটা তার মনে হয় মনে নেই। 2 মেয়েকে তিনি দীর্ঘ চিঠি লিখলেন, 2টি চিঠি ইংরেজিতে। লিখতে সময় লাগলো কারণ পছন্দের কোটেশন পাচ্ছিল না। তার দীর্ঘদিনের অভ্যাস মেয়েদের চিঠিতে মহাপুরুষদের বাণীর উদ্ধৃতি দেয়া। ছাত্রজীবনে একটা বই কিনেছিলেন, গ্রেট সেইংস। বইটি এখনও আছে। চিঠি লেখার সময় খুবই কাজে লাগে। তেমন পছন্দের কোনো কোটেশন খুঁজে পেলেন না। শেক্সপিয়রের একটা পেলেন, সেটা তেমন পছন্দ হল না। তবুও চিঠির শেষে পুনশ্চ দিয়ে লিখে গেলেন, One fire burns out another burning, one pain is lessened by another anguish. শেক্সপিয়র, রোমিও অ্যান্ড জুলিয়েট। চিঠি শেষ করতে করতে এশার আজান হয়ে গেল। তিনি বারান্দায় এসে দেখেন, বারান্দায় জানামাজ পেতে মাওলানা নামাজে দাঁড়িয়েছেন। অন্ধকার বারান্দা, বাইরে ঝমঝম বৃষ্টি, এর মধ্যে সাদা পাঞ্জাবি পরা লম্বা একজন নামাজ পড়ছে, দেখতে ভালো লাগে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত ফজলুল করিম বারান্দায় দাঁড়িয়ে রইলেন। একটাই ছাতা। মাওলানাকে বাজারে পৌঁছে দিয়ে সেই ছাতা দিয়ে হেডমাস্টার সাহেব তার ঘরে ফিরবেন। মাওলানা থাকেন মজিদ মিয়ার কাপড়ের দোকান রূপসা ক্লথ হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় কাপড়ের দোকান। দোকানের পেছনে বিস্তর জায়গা, কয়েকটা খুপড়ি খুপড়ি ঘর। জায়গির রাখার মতো একটা খুপড়ি মাওলানার। মজিদ মিয়া খুব আগ্রহ করে মাওলানাকে রেখেছেন। তার বিনিময়ে মজিদ মিয়াকে কোরআন শরীফ পড়া শেখানো হয়। বছর 2 হয়ে গেল, এখনও কোরআন পাঠ শুরু হয়নি। মাওলানা মনে করিয়ে দিলেই মজিদ মিয়া বলেন, ভালো দিন দেখে শুরু করতে হইব, দেখি রমজান মাসটা আসুক, রমজানই শুরু করব, রমজানই কোরআন মজিদ শেষ করব ইনশাল্লাহ। এই রমজানও পার হয়ে গেল, এখনো সামনের রমজানের অপেক্ষায়। হেডমাস্টার সাহেবকে দেখে মজিদ মিয়া আনন্দিত গলায় বললেন, স্যার হাসেন হাসেন, ভালো দিন এসেছেন। আজ আপনাকে ছাড়ব না, খানার খেয়ে যাবেন, বিরিয়ানি পাকাতে বলেছি। বিরিয়ানি তো খাই না মজিদ সাহেব, পেটের অবস্থা ভালো না, তৈলাক্ত খাবার সহ্য হয় না। একদিন খেলে কিছু হবে না, বসুন বসুন। জি না, আজ না, আরেকদিন। আর আরেকদিন? আপনাকে এখনো পর্যন্ত 4টা ডাল ভাত খাওয়াতে পারলাম না, হে এক আফসোস। খাবো, একদিন এসে খেয়ে যাব। তাহলে বেলের শরবত খেয়ে যান, বেলের শরবত করতে বলছি। এই সময় বেল পেলে কোথায়? আছে, ব্যবস্থা আছে, আপনাকে খাওয়াই দিচ্ছি, মনে থাকবে। কই রে, বেলের শরবত আন, আমার শ্বশুরবাড়ির শান্তিকোনা থেকে আনা, 12 মাসে বেল। অসময়ে বেলের শরবত খাওয়ার কোনো ইচ্ছা ফজলুল করিম সাহেবের ছিল না। বাধ্য হয়ে বসলেন। এতে কিছুটা লাভ হলো। তিনি তার কাজের মেয়ের জন্য একটা শাড়ি কিনলেন। মেয়েটাকে একটা শাড়ি দেয়া দরকার, মনে থাকে না। আজ চোখের সামনে শাড়ি বেচাকেনা হচ্ছে দেখে মনে পড়ল। মজিদ মিয়া মাথা ঝাঁকিয়ে বলল, তারপর স্যার বলেন, স্কুলের খবরটা কি? জি, খবর ভালো, সরকার একটা অনুদান পেয়েছে 7 লক্ষ টাকা। তাই নাকি স্যার? ফজলুল করিম সাহেব বেলের শরবত খেতে খেতে সরকারি অনুদানের ইতিহাসটা পুরোটা বর্ণনা করলেন। গল্প শুরু হলো ছাত্রের সঙ্গে দেখা হওয়া থেকে। মজিদ মিয়া এই গল্পে তেমন আগ্রহ বোধ করছিল না, তবুও সে বেশ মন দিয়ে শুনল। গল্পের শেষে হেডমাস্টার সাহেব তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, স্কুলটা এবার দাঁড়িয়েই যাবে। তাই তো দেখতেছি। পাকা দালান হবে, হোয়াইট ওয়াশ করে দেব, দূর থেকে চোখে পড়বে। মাওলানা বললেন, ইনশাল্লাহ বলেন স্যার, প্রতিটি সৎ নিয়তের শেষে ইনশাআল্লাহ বলতে হয়। নবী করিম একবার ইনশাআল্লাহ না বলায় আল্লাহ পাক নারাজ হয়েছিলেন। কোরআন মজিদে এই নিয়ে আয়াত নাজিল হয়েছে। ফজলুল করিম পরপর 2 বার বললেন,
ইনশাল্লাহ ইনশাল্লাহ। বৃষ্টি আরও বেড়েছে। হেডমাস্টার সাহেবকে পৌঁছে দেওয়ার জন্য মজিদ মিয়ার নিজস্ব রিকশা চলে এসেছে। রাস্তা ঘোর অন্ধকার। মাওলানা সাহেব তার টর্চ লাইট দিয়ে দিয়েছেন। ব্যাটারি ডাউন হয়ে আছে। টর্চ জ্বাললে চারদিকে অন্ধকার আরও গাঢ় মনে হয়। তাকে কাঠের পুল পার হয়ে মগরা নদীর ওই পারে যেতে হবে। রিকশা নিয়ে এই অন্ধকারে কাঠের পুলে ওঠা দুরূহ ব্যাপার। পিছলে কাঁচা রাস্তা থেকে খাড়াখাড়ি টেনে অনেক দূর উঠতে হয়। পুলের উপর দিয়ে যখন রিকশা যায় মচমচ শব্দ হয়। মনে হয় এই বুঝি কাঠের কোনো একটা টুকরো ভেঙে পড়ে গেল। দেশের কত পরিবর্তন হলো। নীলগঞ্জে কিচ্ছু হচ্ছে না। নীলগঞ্জ থেমে আছে। কাঠের পুলের কাছাকাছি এসে ফজলুল করিম সাহেব বললেন, বাবা আমি রিকশা থেকে নেমে যাই, তুই টেনে তোল। স্যার আপনি টাইট করে বইয়া থাকেন, আল্লাহ মালিক। রিকশাওয়ালা ঝড়ের গতিতে রিকশা টেনে পুলের উপর তুলে হাঁপাতে লাগল। ফজলুল করিম সাহেব ঠিক করে ফেললেন এইবার শহরে বাসা নেবেন, আর পুল পাড়ি দেয়া না। যদিও তিনি জানেন শেষ পর্যন্ত কোনোটাই করা হবে না। শহরের বাইরে মকরা নদীর পশ্চিম পাড়ের এই বাসাবাড়ি ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয়। গাছগাছালিতে ছাওয়া ছোট ছিমছাম বাড়ি, যার কাছাকাছি এলেই মন ভালো হয়ে যায়। টমাস হার্ডির উপন্যাসটার কথা মনে পড়ে, ফার্মড ফ্রম দ্য মাডিং ক্রাউড। রিকশাওয়ালা এখনও ধাতস্থ হয়নি। লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। ফজলুল করিম সাহেবের খুব মায়া লাগছে। তিনি রিকশা থেকে নেমে কাঠের পুলের রেলিং ধরে দাঁড়ালেন। মাথায় ছাতা ধরা নেই, পা ভিজে যাচ্ছে। বৃষ্টি ভালো লাগছে। রিকশাওয়ালা বলল, এই বছর বৃষ্টি বাদলা হয় নাই, কিন্তু পানির কি টান দেখছেন স্যার, ফুল কাঁপতাছে। পাহাড়ি পানি পাহাড় থেকে নামে, বৃষ্টির সঙ্গে এর সম্পর্ক নাই। টান যে এবার বাড়তেছে, ফুল ভাঙলো বললা। ফজলুল করিম কিছু বললেন না, পানির টান অনুভব করার চেষ্টা করলেন। কাঠের এই পুলটিও জীবন কৃষ্ণবাবু বানিয়েছেন। পুল ভেঙে গেলে জীবন কৃষ্ণবাবুর একটা স্মৃতি নষ্ট হবে। সব চলে গেলেও স্কুল থাকবে। স্কুলের সঙ্গে তিনিও থাকবেন। মহাপুরুষেরা কোনো না কোনোভাবেই থেকেই যান। তবে জীবন কৃষ্ণবাবুকে মহাপুরুষ বলাটা বোধ হয় ঠিক হচ্ছে না। স্যার উঠেন, নামার সময় সাবধানে নামবে। ঝড়ের গতিতে রিকশা নামছে। উঁচু নিচু রাস্তা, প্রবল ঝাঁকুনি হচ্ছে। একবার মনে হলো তিনি বোধহয় ছিটকে পড়েই যাবেন। ইউনিয়ন বোর্ডের রাস্তা ছেড়ে রিকশা এবার কাঁচা রাস্তায় নেমেছে। চাকার ছপ ছপ শব্দ হচ্ছে। রাস্তায় পানি জমে গেছে। স্যার মনে লইতাছে এই বছর বান হইব। হতে পারে, প্রতি 2 বছর পর পর বন্যা হয়। গত 2 বছর বন্যা হয়নি। ফজলুল করিম সাহেবের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির উঠোনে রেশমি হারিকেন জ্বালিয়ে রেখেছে। হারিকেনে এত আলো হয় চারদিকে সুপারি গাছ পর্যন্ত চোখে পড়ছে। ফজলুল করিম সাহেবের মন ভালো হয়ে গেল। তিনি জানেন রেশমি ঘরবাড়ি ঝকঝক করে রেখেছে। উঠোনে জ্বলন্ত হারিকেনের পাশে জলচৌকি। জলচৌকির পাশে বালতি ভর্তি পানি আর একটা মগ। তার পাশেই সাবানদানিতে সাবান। হাত পা ধুতে ধুতেই শুকনো একটা গামছা নিয়ে রেশমি দাঁড়াবে। এই মেয়েটা বোধহয় মনের কথা বুঝতে পারে। সে তাকে তখনই খেতে ডাকবে যখন তিনি ক্ষুধার্ত। খেতে বসে দেখবেন যেসব খাবার তিনি খেতে চেয়েছেন সেগুলোই রান্না করা হয়েছে। মাঝে মাঝে রাতে তার চা খেতে ইচ্ছে করে। রেশমি সেই সব রাতেই চা বানায়। তার চা খেতে ইচ্ছে করছে না, অথচ রেশমি চা বানিয়ে এনেছে, এরকম কখনো হয়নি। রেশমি উদ্বিগ্ন মুখে বারান্দায় দাঁড়িয়েছিল। ফজলুল করিম সাহেবকে দেখে তার উদ্বেগ কিছুটা কমল। সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। রেশমির বয়স 23-24। হালকা পাতলা গড়নের জন্য তাকে আরও কম দেখায়। গায়ের রং শ্যামলা। তার চেহারা খুবই সাধারণ, কিন্তু চোখে অসহায় ভাব আছে বলে ফজলুল করিম সাহেব যতবারই তার দিকে তাকান ততবারই তার খুব মায়া লাগে। রেশমি বলল,
খাটের ফুলটা নাকি ভেঙে গেছে? না তো, আমি খুব চিন্তার মধ্যেই ছিলাম। না, পুল ভাঙেনি, পুলের উপর দিয়ে তো আসলাম। এদিকে রট না, পুল ভাঙছে, একটা গরুর গাড়ির পুল ভাঙিয়া নিচে পড়ছে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষ গল্প তৈরি করতে পছন্দ করে। পুল ভাঙেনি, অথচ পুল ভাঙ্গার গল্প তৈরি হয়ে গেছে। কেউ এসে চাক্ষুষ দেখে যাওয়ার প্রয়োজন মনে করছে না। ফজলুল করিম সাহেব জলচৌকির উপর উঠে দাঁড়ালেন। হাত পা ধুবেন। জলচৌকির পাশেই কাঠের বোলাওয়ালা খরম সাজানো। রেশমির কাজে কোনো রকম খুঁত নেই। তিনি বালতি থেকে মগ ভর্তি পানি নিলেন। পায়ে পানি ঢালতে যাবেন। রেশমি এসে হাত থেকে মগ নিয়ে নিল। আপত্তি করা অর্থহীন। রেশমি পায়ে পানি ঢালতে দেবে না, কখনো দেয় না। পায়ে পানি ঢালার কাজটা সে খুব আগ্রহের সঙ্গে করে। ফজলুল করিম সাহেব দাঁড়িয়ে আছেন। রেশমি এক হাতে পায়ে পানি ঢালছে, অন্য হাতে কাদা মুছছে। রেশমির পিঠ দেখা যাচ্ছে। তার মুখটা শ্যামলা হলেও পিঠ তো বেশ ফর্সা দেখাচ্ছে। তার মাথার চুল বাঁধা। এই মেয়েটির চুল খুব লম্বা। ফজলুল করিম সাহেবের শরীর কেমন যেন ঝিমঝিম করতে লাগল। তিনি চেষ্টা করেও রেশমির ফর্সা পিঠ থেকে চোখ সরাতে পারছেন না। তিনি বুঝতে পারছেন কাজটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। রেশমি, যে 7 লাখ টাকা স্কুলের জন্য পাওয়া গেছে, সরকারের অনুদান। আমার এক ছাত্রের কথা তোমাকে বলেছিলাম না, জয়েন্ট সেক্রেটারি, ওই ব্যবস্থা করে দিয়েছে। ভালো তো। হ্যাঁ ভালো। অনেক দিনের ইচ্ছা, স্কুলটা পাকা হবে, স্কুল ঘর পাকা হবে, ছাত্রদের হোস্টেল থাকবে, টিউবওয়েল বসানো হবে। পা ধোয়ানো হয়েছে। জলচোখে থেকে নামার সময় ফজলুল করিম সাহেব রেশমির কাঁধে হাত রেখে নামলেন। এমন না যে তিনি টলে পড়ে যাচ্ছিলেন। কাঁধে হাত রেখে তিনি নিজেই লজ্জা এবং সংকোচে এতটুকু হয়ে গেলেন। রেশমির কোনো ভাবান্তর হল না, যেন এটাই স্বাভাবিক। খেতে বসে ফজলুল করিম সাহেব অনর্গল কথা বলে যেতে লাগলেন। এটা নতুন কিছু না। রেশমির সঙ্গে তিনি প্রায়ই গল্প করেন। রেশমি চুপচাপ শুনছে। তার সব গল্পই রেশমির আগে শোনা, একবার না অনেকবার শোনা। কিন্তু রেশমি এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে সে এই প্রথমবার শুনছে। বুঝলে রেশমি, 11 মে 1971 পাক আর্মি হঠাৎ নীলগঞ্জ এসে উপস্থিত। চারদিকে ছুটাছুটি, হইচই পড়ে গেল। এখন যে মন্ত্রী আছেন সিরাজ সাহেব, তার বাবা মফিজ তালুকদার তখন শান্তি কমিটির চেয়ারম্যান। মিলিটারি গিয়ে উঠল তার বাড়িতে। আমরা সবাই আতঙ্কে অস্থির, কি হয় কি না হয়। হিন্দু যারা ছিল আগেই চলে গেছে। আমাদের স্কুলের বিনয়বাবুই শুধু ছিলেন। তাকে ধরে নিয়ে গেল। তার বাড়িতে মরা কান্না। গল্পের মাঝখানে ফজলুল করিম সাহেবের মনে হল রেশমির জন্য তিনি একটা শাড়ি কিনেছিলেন। শাড়িটা রিকশা থেকে রাস্তায় কোথাও পড়ে গেছে। নতুন শাড়ি পেলে মেয়েটা খুশি হতো। একটা ভুল হয়ে গেল, বিরাট ভুল। রেশমি, জি। বিছানা করো, শুয়ে পড়ব। গল্পটা শেষ করেন। আরেকদিন, আজ আর ইচ্ছে করছে না, তুমি বিছানা করে দাও। খাওয়া দাওয়া করবেন না? না, শরীরটা ভালো না, উপোস দেব। 50-এর পর মাঝে মধ্যে উপোস দেয়া লাগে। ফজলুল করিম সাহেব ঘুমোতে গেলেন। রেশমি মশারি খাটিয়ে দিল। বিছানার চারদিকে মশারি গুজে দিল। পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে দিল। মেয়েটা কত সংকোচে না তার গায়ের উপর ঝুঁকে আছে। করিম সাহেবের নাক ঘেঁষে রেশমির শাড়ির আঁচল। ফজলুল করিম সাহেব চোখ বন্ধ করে ফেললেন। রেশমির দিকে তাকিয়ে থাকতে তার কেমন যেন ভয় লাগছে। মেয়েটা গায়ে চাদর জড়াতে এত সময় নিচ্ছে কেন? খালুজান, হারিকেন জ্বালা থাক, সাপের খুবই উপদ্রব। থাকুক, জ্বালা থাকুক। জ্বলন্ত হারিকেনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকদিন পর ফজলুল করিম সাহেব ভয়ঙ্কর সেই স্বপ্নটা আবার দেখলেন। একটা কালো লম্বা লোক তাকে কানে ধরে নিয়ে দৌড়াচ্ছে। তার নিজের গায়ে কোনো কাপড় নেই।
তিনি সম্পূর্ণ নগ্ন। তিনি চক্কর দিচ্ছেন জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের কম্পাউন্ডের চারদিকে। চক্কর দিচ্ছেন তো দিচ্ছেনই, তার স্ত্রী 2 মেয়েকে নিয়ে এই দৃশ্য দেখছে। তারা অবাক হয়ে তাকিয়ে আছে। এই অঞ্চলে আরও অনেকেই আছে। কেউ অবশ্য হাসছে না। এমন মজার দৃশ্য সবার হাসা উচিত, কিন্তু হাসছে না। গুঁ গুঁ শব্দ করতে করতে তার ঘুম ভাঙল। তিনি দেখলেন রেশমির এক হাতে পাখা, সে প্রবল বেগে পাখার বাতাস করছে। ফজলুল করিম সাহেব ক্ষীণ গলায় বললেন, স্বপ্নটা আবার দেখলাম, পানি দাও, পানি খাবো। বাবু জীবন কৃষ্ণ রায় ময়মনসিংহ জজ কোর্টের পেশকার ছিলেন। ঘোর বিষয়ী মানুষ। পেশকারি আয় ছাড়াও পাটের ব্যবসা, ধানের ব্যবসা করে ফুলে ফেঁপে একাকার হয়ে গেলেন। ইংরেজি 1440 সালে কেন্দুয়ার রায়বাজারে নিজ বসতবাটিতে লাখের প্রদীপ জ্বালালেন। লাখ টাকা ঘরে থাকলে লাখের প্রদীপ জ্বালাবার নিয়ম। লম্বা একটা বাঁশের মাথায় হারিকেন, হারিকেনের চিমনি লাল রং করা, এই হলো লাখের বাতি। জীবনকৃষ্ণ রায় লাখের বাতি জ্বালালেন, অষ্টপ্রহর নাম গানের আয়োজন করলেন, কাঙালি ভোজ করালেন। তার হাতির খুব শখ। সেই রাতেই 2000 টাকা দিয়ে লোক পাঠালেন সুসং দুর্গাপুরে একটা মাদি হাতি কেনার জন্য। লাখের বাতি জ্বালাবার মহা আনন্দ নিয়ে ঘুমোতে গেলেন। তখন একটা কিছু হলো। কি হলো তা পরিষ্কার না। হয়তো কোনো স্বপ্ন দেখলেন, কিংবা অন্য কিছু। সকালবেলা জীবনকৃষ্ণবাবুকে দেখা গেল তার ঘরের উঠোনে জলচৌকির উপর পা তুলে বসে আছেন। তার চোখ লাল, উদ্ভ্রান্ত চেহারা। তার বড় ছেলে স্ত্রী সূর্যবালা তার কাছে এসে ভয়ে ভয়ে বলল, বাবা, আপনার কি হয়েছে? তিনি সহজ গলায় বললেন, কিছু হয় নাই। তাকে সকালের নাশতা দেয়া হলো। কাঁসার জামবাটিতে এক বাটি কালি পেঁপে, আরেকটা ছোট বাটিতে সুন্দরবনের খাঁটি মধু। সকালের নাশতা হিসেবে তিনি পেঁপে, মধু এবং সবশেষে বিশাল এক গ্লাস কুসুম গরম পানি খান। কবিরাজের এই ব্যবস্থা। জীবনকৃষ্ণ রায় 2 টুকরো পেঁপে খেয়ে জামবাটি সরিয়ে দিয়ে বললেন, সরকার মশাইকে খবর দাও। সূর্যবালা আবার বললেন, আপনার কি হয়েছে বাবা? তিনি বললেন, আমার মন কিঞ্চিত বিক্ষিপ্ত, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তিত হও না। আমার এ দিন বিরক্ত করবা না। সবাইকে গম্ভীর চিন্তায় রেখে তিনি জলচৌকিতে বসে সরকারবাবুর জন্য অপেক্ষা করতে লাগলেন। সরকারবাবু মোকদ্দমার কাজে কেন্দুয়া গিয়েছিলেন। সেখান থেকে আসতে আসতে দুপুর হয়ে গেল। দুপুর পর্যন্ত জীবনকৃষ্ণবাবু জলচৌকিতেই বসে রইলেন। সরকারবাবুর আসার পর তার সঙ্গে তিনি কিছু কথাবার্তা বললেন, যা পরিবারের অন্য কেউই শুনল না। তিনি বললেন, নিতাই, আমার মন অস্থির হয়েছে, অস্থিরতা দূর করতে চাই। নিতাই কিছুই বলল না, তাকিয়ে রইল। জীবনবাবু বললেন, আমি এই জীবনে যত অর্থ উপার্জন করেছি তার সবটাই সৎ কাজে ব্যয় করতে চাই। নিতাই শুকনো গলায় বলল, হে তো খুব উত্তম কথা। উত্তম কথা না অধম কথা আমি জানি না, আমার মনের ইচ্ছা তোমাকে বললাম, সে মতো ব্যবস্থা করো। ব্যবস্থা করছি, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। আমার বিশ্রাম নিয়ে ব্যস্ত হও না, তোমায় যা করতে বলেছি সেগুলো করো। সময় সাপেক্ষ ব্যাপার, বললেই তো আর ব্যবস্থা হয় না। সৎ কাজে অর্থ কীভাবে খরচ করতে চান তাও জানা দরকার। কালী মন্দির বানাবেন? এই অঞ্চলে মন্দির নাই, আপনারা কালীর উপাসক। মন্দির না, মানুষের সরাসরি কল্যাণ হয় এ ধরনের কোনো ব্যবস্থা। রাস্তাঘাট করতে পারো, ভূমিহীন চাষিদের জমি জমা দিতে পারো, স্কুল করতে পারো। স্কুল দিয়ে তো আর লাভ হবে না, ছাত্র কোথায়? স্কুল চলবে কিভাবে? স্কুল হোক, তারপর দেখবে ছাত্র হবে। জীবনকৃষ্ণবাবু সৎ কাজে অর্থ ব্যয় শুরু করলেন। তার বিপুল বিত্ত অতি দ্রুত ফুরিয়ে আসতে লাগল। তার পরিবারের লোকজন শুরুতে ধারণা করেছিলেন মাথায় গণ্ডগোল হয়েছে। ঝাড়ফুঁক, গোপন তন্ত্রমন্ত্র সবই করানো হয়েছিল।
তার বড় ছেলে বাবার মাথা খারাপ হয়ে গেছে এই মর্মে কোর্টে আর্জিও জারি করিয়েছিলেন যাতে জীবনকৃষ্ণবাবুর সম্পত্তিতে হাত দিতে না পারেন। কোর্ট সেই আবেদন গ্রাহ্য করেনি। জীবনকৃষ্ণবাবু 2 বছরের মধ্যে নিঃস্ব হয়ে গেলেন। সেবার শীতের শুরুতে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। ময়মনসিংহ থেকে বড় চিকিৎসক এনে চিকিৎসা করার সঙ্গতি তার ছিল না। একসময় রোগ গুরুতর আকার ধারণ করল, শ্বাসকষ্ট শুরু হল। মৃত্যু অসুচি, ঘরে মৃত্যু হলে ঘর অসুচি হবে, কাজেই তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হলো। তিনি ক্ষীণস্বরে তার দীর্ঘদিনের সঙ্গী নিতাইকে ডাকলেন, বললেন, নিঃস্ব অবস্থায় পৃথিবীতে এসেছিলাম, নিঃস্ব অবস্থায় ফিরে যেতে চাই। নিতাই বিষণ্ণ গলায় বলল, তাই তো যাচ্ছেন। তিনি আঙ্গুলের ইশারায় তার বসত বাটিটি দেখালেন। নিতাই ইঙ্গিত বুঝল। বিরক্ত গলায় বলল, আপনার পুত্র এবং পুত্রবধূদের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, এরা থাকবে কোথায়? জীবনকৃষ্ণবাবুর পুত্রবধূ সূর্যবালা বললেন, সবই তো দানে চলে গেছে, সামান্য বসতবাটি দিয়ে কি হবে? বাবার ইচ্ছে পূর্ণ হোক, তাকে শান্তিমতো যেতে দিন। বাড়ির উঠোনে খাটিয়াতে শুয়ে শুয়ে জীবনবাবু তার বসতবাটি মৌখিকভাবে দান করে গেলেন। তিনি নিঃস্ব হয়ে পৃথিবীতে এসেছিলেন, নিঃস্ব হয়েই পৃথিবী থেকে ফেরত গেলেন। এমন অসাধারণ ভাগ্য নিয়ে খুব কম মানুষই পৃথিবীতে আসেন। জীবনকৃষ্ণবাবুর চেহারা কেমন ছিল তার একটা নমুনা স্কুলের লাইব্রেরি ঘরে আছে। 3 ফুট বাই 4 ফুটের বিশাল এক তৈলচিত্র লাইব্রেরিতে টানানো আছে, যেখানে খালি গায়ে খানিকটা কুজু হয়ে এক লোক জলচকিতে বসা, ছোট ছোট চোখ, কপালটাও ছোট। ছোট কপাল ও ছোট চোখের জন্য তৈলচিত্রের মানুষটাকে ক্রূর ধরনের বলে মনে হতো। ঠোঁটের নিচে বিশাল গোফের কারণে সেই ক্রূরতার সঙ্গে মিলেমিশে ছিল নিষ্ঠুরতা। ছবি দেখে লাঠিয়াল বাহিনীর নেতা ছাড়া তাকে আর কিছু মনে করার কোনো কারণ ছিল না। 71-এ পাকিস্তানি মিলিটারি এসে ক্যাম্প করল জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুলে। বর্তমান মন্ত্রী সিরাজ সাহেবের বাবা মফিজ সাহেব তখন শান্তি কমিটির চেয়ারম্যান এবং স্থানীয় রাজাকার বাহিনীর প্রধান। মিলিটারি ক্যাপ্টেন এজাজ মফিজ সাহেবকে বিরক্ত হয়ে বলল, আপনার মতো মানুষ থাকতে হিন্দুর নামে এই স্কুল, এ কেমন কথা? মফিজ সাহেব হাত কচলে বললেন, স্যার আপনি একটা নাম দিয়ে যান, সুন্দর একটা ইসলামী নাম। ক্যাপ্টেন এজাজ বললেন, স্কুল কলেজ এসবের নাম হবে বিশিষ্ট দেশপ্রেমী মানুষের নামে। মফিজ সাহেব বললেন, অবশ্যই অবশ্যই স্যার। স্কুলের নাম দিন কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান স্কুল। আলহামদুলিল্লাহ, বড়ই সুন্দর নাম। ময়মনসিংহ থেকে সাইনবোর্ড লিখিয়ে এনে আপনার হাতে টানিয়ে দিব। নতুন সাইনবোর্ড টানানো হলো। ক্যাপ্টেন এজাজ নিজের হাতে নতুন সাইনবোর্ড টানাতে গেলেন। ফজলুল করিম সাহেব তখন বললেন, স্যার এইটা আপনি করতে পারেন না। জীবনকৃষ্ণবাবু এই অঞ্চলের অতি বিশিষ্ট একজন মানুষ, অতি শ্রদ্ধার, তার নাম স্মরণ করা হয়। এজাজ বিস্মিত হয়ে বললেন, কে তুমি? আমি এই স্কুলের একজন শিক্ষক। তুমি বলতে চাও একজন হিন্দু এই স্কুলের একজন বিশিষ্ট মানুষ? সে কি কায়েদে মিল্লাত লিয়াকত আলী খানের চেয়েও বড়? স্যার ওনার নিজের জমিতে ওনার টাকায় স্কুল হয়েছে। হ্যাঁ, আমার প্রশ্নের জবাব দাও, উনি কি কায়েদে মিল্লাদের চেয়েও বড়? ফজলুল করিম সাহেব ইতস্তত করতে লাগলেন। ক্যাপ্টেন এজাজ বললেন, কায়েদে মিল্লাত শব্দের অর্থ জানেন? জি না স্যার। সমস্যাটা হলো স্কুল বোর্ডের অনুমতি ছাড়া আপনি নাম পাল্টাতে পারেন না। আচ্ছা ঠিক আছে, স্কুল বোর্ডের সভাপতিকে ডাকা হোক, সভা ডাকা হোক। সেই দিন বিকেলেই স্কুল বোর্ডের সভা হলো। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো স্কুলের নাম পাল্টানো হবে। সভা শেষে ক্যাপ্টেন এজাজ হুকুম দিলেন, ফজলুল করিম নামের শিক্ষককে ন্যাংটা করে এই স্কুলের চারদিকে যেন 50 বার চক্কর দেওয়া হয়।
মফিজ সাহেবের ক্ষীণ আপত্তি সত্ত্বেও মিলিটারির হুকুম যথাযথভাবে পালন করা হয়। ফজলুল করিম সাহেবের স্ত্রী তখন 5 মাসের গর্ভবতী। খবর শুনে মাথা ঘুরে উঠোনে পড়ে যান। তার মৃত্যু হয় পরদিন ভোরবেলা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জুমন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। যারা আমার এই গল্প পাঠ ভালো মনে করছেন তারা এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করতে পারেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।